দুশ্চিন্তায় পড়ে গেলাম। লোকটা কোথায় যেতে পারে আমার মাকে নিয়ে? মায়ের সাথে কিছু করলো নাকি? যদি মাকেও মেরে ফেলে নীরার মতো আর তারপর পালিয়ে যায়, তাহলে আমি কি করব? না না, এসব কি ভাবছি? এসব কিছুই হয়নি। আমি অযথাই চিন্তা করছি। আশেপাশে আর একটু খুঁজে দেখতে হবে। আজকের মধ্যেই মাকে নিয়ে ঢাকায় যেতে হবে, কেননা নতুন জব, তাই ছুটি নেই। আজ শুক্রবার দেখে আসলাম, রাতের মধ্যেই ফিরতে হবে। কাল আবার জবে জয়েন করতে হবে। রাস্তায় বের হয়ে পরিচিত এক কাকার সাথে দেখা হলো। তার কাছে জিজ্ঞেস করে দেখি, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ চলছে। কাকা, আপনি মায়ের ব্যাপারে বলতে পারবেন? সকালেই আমি এসেছি মাকে নিতে। খবর নিয়ে জেনেছি তখন বাসায় ছিল, কিন্তু এখন বাড়িতে এসে দেখি কেউ নেই। কোথায় গেছে কিছু জানেন আপনি? ও হ্যাঁ, তোমার বাবা তো তোমার মাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছে। জানোই তো তোমার মায়ের অবস্থা ভালো না, প্রতি সপ্তাহে তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়। আজও সকালে তোমার বাবা তোমার মাকে নিয়ে ডক্টরের কাছে গেছে। তুমি অপেক্ষা করো, কিছুক্ষণ পরে চলে আসবে। কাকার কথা শুনে মনে হলো নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে পেয়েছি। এতক্ষণ কী সব ভাবছিলাম। যাক, মাকে পেয়েছি তাতেই আমি খুশি। এখন মাকে নিয়ে শহরে চলে যাব। বাসার সামনে এসে বসে রইলাম। তখন নিশু কল দিল, ওর সাথে কথা বললাম। প্রায় 2 ঘন্টা বাদে দেখলাম মা আর বাবা আসছে। বাবা খুব সাবধানে মাকে রিক্সা থেকে নামাচ্ছেন। মায়ের মুখে কোনো ভাবান্তর নেই। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা তাকে ছাড়িয়ে নিয়ে বিরক্তি নিয়ে আমার দিকে তাকালো, মনে হচ্ছে আমাকে চেনেই না। তারপর আমাকে পাশ কাটিয়ে হন হন করে হেঁটে ঘরে চলে গেল। মায়ের এমন ব্যবহার দেখে আমার চোখে পানি ছলছল করছে। আমার মা আমাকে চিনতে পারছে না, এর থেকে কষ্টের আর কি হতে পারে? নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছি। তোমার মা নীরা ছাড়া কাউকে মনে রাখতে পারেনি, না তোমাকে না আমাকে। আর সে এটাও ভাবে নীরা বেঁচে আছে। শান্তি হয়েছে তো আপনার? খুশি তো আপনি? এটাই তো চেয়েছিলেন আপনি। আমরা তো আপনার কাছে বোঝা ছিলাম। বাবা চুপ করে আছেন, কোনো কথা বলছেন না, শুধু আমার দিকে তাকালেন। তার চোখে পানি। এই প্রথমবার এই লোকটাকে এতটা অসহায় মনে হচ্ছে, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগেনি। আবারও বলতে শুরু করলাম, আমার মা যখন সুস্থ ছিলেন তখন একটা দিনের জন্য তাকে ভালো রাখেননি। না তো আমাদের 2 ভাই বোনকেও বাবার আদর দিয়েছেন। বরাবরই আমরা আপনার রাগ আর দুর্ব্যবহারের সাথে পরিচিত ছিলাম। তাহলে আজ কেন আপনার চোখে জল? আপনার তো খুশিতে পার্টি দেওয়া উচিত যে আপনার এক বোঝা চলে গিয়েছে, আরেকজন থেকেও নেই, আর আমি তো দূরেই। চিল করুন আপনি, পারলে আমার মাকেও মেরে ফেলুন নীরার মতো। বাবা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে ঘরে চলে গেলেন। আমি গালে হাত দিয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে আছি। আজ উনি যদি আমাদের সাথে এরকম না করতেন, তবে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। সুখের একটা পরিবার থাকতো আমাদের, যেখানে মায়ের শাসন, বাবার ভালোবাসা আর ভাই বোনের খুনসুটি দিয়ে পূর্ণ থাকতো। শুধুমাত্র তার কারণে আমাদের সুখ শান্তি নষ্ট হয়ে গিয়েছে। তার সাথে অভিমান করে আমার ছোট্ট বোনটাও কত দূরে চলে গেছে। আমি চাইলেও তাকে আর পেতনি বলে ডাকতে পারবো না, তার চুল টেনে জ্বালাতে পারবো না। আমার পকেট ভরা চকলেটগুলো কেউ দৌড়ে এসে নিয়ে যাবে না। আস্তে আস্তে হেঁটে নীরার কবরের কাছে গেলাম। হাঁটু গেড়ে বসে পড়লাম। পকেট থেকে চকলেট বের করে কবরের উপর রেখে দিলাম। চোখের পানি বাধা মানছে না। এই অবেলায় কেন গেলি বোন? এত অভিমান কেন তোর? আয় না, একবার ফিরে আয় প্লিজ। আয়, প্রমিস, আমি তোর কোনো কথা ফেলবো না। আমি পুরো পৃথিবী এনে দেব তোকে, প্লিজ ফিরে আয়। কাঁধের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে পেছন ফিরে তাকালাম। নিশু দাঁড়িয়ে আছে, 2 হাত দিয়ে আমার চোখ মুছে দিয়ে বুকের সাথে চেপে ধরল। ওকে দেখে আরো বেশি কান্না পাচ্ছে। নিশুও কাঁদছে। আমার হাত ধরে কিছুটা দূরে একটা ব্রেঞ্চ আছে, সেখানে বসালো। পাশে নিশুও বসে পড়ল। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে চলো। আমি কিছু খাবো না, আমি মাকে নিয়ে চলে যাব।
এখন তো বিকেল, তোমার গাড়ির তো সন্ধ্যা 7টায়, আর তাছাড়া সারাদিন কিছু খাওনি। আমি নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য। নিশু প্লিজ, আমি খাবো না এখন, খেতে ইচ্ছে করছে না। তুমি বরং সন্ধ্যা পর্যন্ত আমার পাশে বসে থাকো। আচ্ছা তাহলে খাবার রেখে দিচ্ছি। দুপুরে আমিও খাইনি, কি আর করার। নিশু ভেংসি কেটে অন্যদিকে তাকালো। আমি হেসে ফেললাম ওকে দেখে। আর চোখে একবার আমার দিকে তাকিয়ে আবার ভেংসি কাটলো। আচ্ছা খাইয়ে দাও তাহলে, আর তুমিও খাও। এইবার নিশু হেসে ফেলল। ওর হাসি দেখলে কেন যেন প্রশান্তি আসে। দুজনে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। নিশু আমাকে খাইয়ে দিল। কতদিন পরে নিশুর হাতে খেলাম। দুজনে কিছুক্ষণ গল্প করলাম বাড়ির পেছনে বসে। সন্ধ্যার কিছু আগে নিশু বাসায় চলে গেল। ওর বাসাটা শহরের দিকে। আমাদের বাসা থেকে 1 ঘন্টা সময় লাগে। যেহেতু শহরের মেয়ে, তাই ওর চলাফেরা নিয়ে তেমন একটা সমস্যা হয় না। বাসা থেকে তেমন চাপ নেই। নিশু চলে যাওয়ার পর আমিও ধীরে ধীরে বাসায় গেলাম। প্রায় 6টা বাজে। একটু পরেই মাকে নিয়ে বের হতে হবে। মায়ের ঘরে গেলাম। মা ঘুমিয়ে আছে, পাশে বাবা বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে আসবো? হ্যাঁ এসো। আমি মাকে শহরে নিয়ে যেতে চাই। এখানে মায়ের দেখাশোনা করার জন্য কেউ নেই। আর তাছাড়া মায়ের সুস্থ হওয়ার জন্য শহরের ভালো ডক্টর দেখাতে হবে। তোমার মা এখানে বেশ আছে, আমি তার যথেষ্ট দেখাশোনা করতে পারি। তার জন্য আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি। আর আমি তার চিকিৎসায় কোনো ত্রুটি রাখছি না। দেখুন আপনি যাই বলেন, আমি আপনার কাছে আমার মাকে রেখে কিছুতে নিশ্চিত থাকতে পারবো না। আপনাকে আমি একটুও ভরসা করতে পারি না। ঢাকায় ফিরে আসলাম। মায়ের যা অবস্থা, তাতে জোর করে তাকে নিয়ে আসলে আরও বেশি ক্ষতি হবে। তাকে আরও কিছুটা সময় দিতে হবে। আমি আরও কিছুদিন পরে গিয়ে নিয়ে আসব। আর আমার যতটুকু মনে হয় বাবা অযত্ন করবে না। তার চোখ দেখে অনুশোচনা আর ভালোবাসা দেখতে পেয়েছি আমি। যতই হোক আমার বাবা তো, চোখের ভাষা পড়তে পারি, কিন্তু তার এত বছরের অপরাধগুলোও ক্ষমা করতে পারবো না। সে পারবে না আমার সুন্দর ছোটবেলা ফিরিয়ে দিতে, আমার মায়ের এতগুলো বছর ফিরিয়ে দিতে, আর না তো আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারবে। ঢাকায় এসে জবে মন দিলাম। নিয়মিত অফিসে যেতে লাগলাম আর মন দিয়ে কাজ করলাম। অল্প দিনে কাজে উন্নতি করলাম। বস আমার কাজে খুশি হয়ে প্রমোশন দিয়ে দিলেন। ম্যাচ ছেড়ে দিয়ে ফ্ল্যাট বাসা নিলাম। ভেবেছি মাকে এখানে নিয়ে আসার পরে নিশুকে বিয়ে করে নেব। প্রায় 6 মাস পরে আবার বাড়িতে গেলাম। যদি মা একা না আসতে চান তাহলে বাবাকেও নিয়ে আসব। উনি যেমনই হোক, আমার মা তাকে ভালোবাসে আর তার কাছেই খুশি থাকে। বাড়িতে গিয়ে কিছুটা অবাক হলাম। কেমন অপরিচিত মনে হচ্ছে। দরজা ভেতর থেকে দেওয়া, কিন্তু বাবা বাসায় থাকলে তো দরজা বন্ধ করে রাখে না। আর যদি কোথাও যেত তাহলে বাইরে থেকে তালা লাগিয়ে যেত। 7-5 ভাবতে ভাবতে দরজায় নক করলাম। এক অপরিচিত মহিলা দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার বাড়ি, অথচ বাড়ির লোকদের আমি চিনি না। কে আপনি? কাকে চাই? আমি মিহির। কিন্তু আপনি কে? আর আমাদের বাড়িতে আপনি কি করছেন? ও আচ্ছা, আপনি তাহলে আসলাম সাহেবের ছেলে। জি, আসুন ভেতরে আসুন। আমি ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে আবারও অবাক হলাম। দেয়ালে বাবার ছবিটার বদলে এই ভদ্র মহিলা আর একজন লোকের ছবি টানানো। এছাড়া আসবাবপত্র সব কিছুই অন্যরকম। এগুলো কিছুই আমাদের নয়। এ বাড়িটা বাবা শখ করে বানিয়েছিলেন। চাইলে শহরের বাড়িটা করতে পারতেন। প্রাইভেট ফার্মে জব করায় তার অর্থের অভাব নেই, কিন্তু এটা তার বাবার রেখে যাওয়া সম্পত্তি। তাই এখানেই তিনি সুন্দর করে একটা দোতলা বাড়ি বানিয়েছেন। কিন্তু এ বাড়িতে এনারা কারা বুঝতে পারছি না। মহিলা আমাকে সোফায় বসতে দিয়ে ভেতরে চলে গেলেন। একটু পরে কফি নিয়ে আসলেন। আচ্ছা, আপনি কে আর আমাদের বাড়িতে কি করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলুন তো, এখানে হচ্ছেটা কি? আসলে আপনার বাবা এই বাড়িটা আমাদের কাছে বিক্রি করেছেন। গত সপ্তাহেই আমরা এখানে এসেছি। ভদ্রমহিলার কথা শুনে চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেলাম। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। মানে কি? এটা কীরকম ইয়ার্কি করছেন? দেখুন, আমি সত্যি বলছি,
আপনার মায়ের মানসিক সমস্যার কথা তো আপনি জানেনই। তারই চিকিৎসার জন্য তিনি এই বাড়িটা বিক্রি করেছেন। ওনারা এখন কোথায় আছে বলতে পারবেন কি কিছু? না, আমাদের কিছুই বলেনি। ও আচ্ছা, তিনি কত টাকায় বাড়িটা বিক্রি করেছেন? 7 লাখ টাকায়। আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেব, বাড়ি ছেড়ে দিন আপনারা। এ বাড়িটা আমরা কিনে নিয়েছি, তাই এটা আপনি আর পাবেন না। দেখুন, আমার বাবা বাধ্য হয়ে এত কম দামে বিক্রি করেছেন, এটার দাম আরও 5 গুণ বেশি হবে। আপনারা যদি স্বেচ্ছায় না দিন তাহলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব। আসি এখন। বাড়ি থেকে বের হয়ে নিশুকে ফোন করে সব খুলে বললাম। নিশু আমাকে আশ্বস্ত করলো যে ওর এক রিলেটিভ আছে যিনি একজন ভালো লয়ার, তার সাহায্যে আমরা বাড়িটা ফেরত পেতে পারি। কিন্তু আমি এখন 7 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে 4 লাখের মতো আছে। তুমি চিন্তা করো না, আমি দেব বাকিটা। না নিশু, এটা কখনো হয় না। তুমি এমনিতেই আমাকে অনেক হেল্প করেছো, আমি তোমার কাছে অনেক ঋণী। দয়া করে আর ঋণী করো না আমাকে। আচ্ছা, একটা কথা বলো, আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম আর তোমার আমাকে হেল্প করার মতো সুযোগ থাকতো, তবে কি তুমি আমাকে হেল্প করতে না? সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি তোমার থেকে আর হেল্প নিতে পারবো না নিশু। পর করে দিচ্ছ নাকি আপনি ভাবতে পারোনি? এভাবে বলছো কেন? তো কিভাবে বলা উচিত? শোনো, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তুমি বাবা মাকে খুঁজে বের করো। রাখছি। চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এত সমস্যা কেন এইটুকু একটা জীবনে? লড়াই করতে করতে উপভোগ করার সময়টাই থাকে না। মাকে নিয়ে বাবা কোথায় যেতে পারে? আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে মায়ের একটা অপারেশন করাতে হবে, তাহলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর এজন্য 10 লাখ টাকার প্রয়োজন, তাই তিনি বাড়ি বিক্রি করে দিয়েছেন। হয়তো ঢাকায় গেছেন মাকে নিয়ে। আমাকে আজই ঢাকায় ফিরতে হবে, কিন্তু এটা বুঝতে পারছি না যে তার এত টাকা থাকতেও কেন বাড়ি বিক্রি করতে হলো। তবে কি উনি মিথ্যে নাটক করেছেন? মাকে মেরে ফেলে বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? না, এসব কি ভাবছি? এমন কিছুই হয়নি। আমার মা ভালো আছে, কিচ্ছু হয়নি তার। ঢাকায় গিয়ে সব জায়গায় খুঁজলাম, ঢাকার মধ্যে যতগুলো মানসিক হসপিটাল আছে সবগুলোতে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। তার মানে এই বাবা নামক লোকটা মিথ্যে বলেছে। নিশ্চয় আমার মায়ের সাথে কিছু করেছে। আমি ওকে পেলে মেরেই ফেলবো। এইদিকে এক বন্ধু পুলিশ ইন্সপেক্টর, ওর কাছে সব কিছু খুলে বললাম, আর বাবার নামে একটা কেসও ফাইল করলাম। ওকে বলেছি লোকটাকে যেভাবেই হোক খুঁজে বের করতে। প্রায় 1 মাস হয়ে গেছে, মায়ের কোনো খোঁজ পাইনি। এত বড় শহরে কোথায় খুঁজবো মাকে? এদিকে নিশু বিয়ের কথা বলতেছে, ওর বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কিন্তু আমি এখন কিভাবে বিয়ে করব? আমার মা 1 মাস ধরে নিখোঁজ। আমি জানি না তার সাথে কি কি হয়েছে। আমি মানসিকভাবে মোটেই প্রস্তুত নই বিয়ের জন্য। এটা নয় যে নিশুকে আমি ভালোবাসি না, আমি নিশুকে প্রচণ্ড ভালোবাসি আর সারা জীবনের জন্য ওকেই চাই। কিন্তু এই মুহূর্তে সবার আগে আমার মাকে খুঁজে বের করতে হবে। কিন্তু দিন দিন নিশুর বিয়ের জন্য প্রেশার দেওয়াটা অসহ্য লাগছে, তাই তাকে বিয়ে করতে বলে দিলাম। 3 দিন পর নিশু এসে বিয়ের কার্ড দিয়ে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।